পরের ম্যাচে যদি সুনীল নারাইন খেলার মতো কন্ডিশনে থাকে, তুমি কাকে খেলাবে? বরঞ্চ নারিনের চেয়ে ও অ্যাজ আ ব্যাটসম্যান ফার মোর অ্যাকমপ্লিশ। নারিন দারুণ চালায়, সোজা কথা, মানে ফাস্ট বোলারদের পারফরমেন্স। তো আমার মনে হয় এই এই বৈভব অরোরা আর হর্ষিত রানা এরা আজ যেভাবে বোলিং করেছে, তো নেক্সট ম্যাচে নমস্কার ভিডিওতে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন দ্য টেলিগ্রাফ পত্রিকার ক্রীড়া সাংবাদিক সায়ক ব্যানার্জি। সায়ক, তোমাকে ভিডিওতে স্বাগত জানাই। অনেক ধন্যবাদ পার্থ। আইপিএল 2025 এর কেকেআর কলকাতা নাইট রাইডার্স তাদের দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারালো। কেমন দেখলে আজকের ম্যাচটা? এটা অনেকটাই তো ওই মিডল ওভার্সে বরুণ চক্রবর্তী আর মঈন আলীর বোলিং। যে মিডল ওভারে গত ম্যাচে তাদের কেকেআর ডিজাইন ইনিংসে ফেল করেছিল, সেই মিডল ওভারই আজকে ম্যাচটা বের করে দিল বিপক্ষে। 67 ফর 1/8 ওভারে, সেখান থেকে 82 ফর 5 11th ওভার। ওই ফেজটাই টার্নিং পয়েন্ট, কারণ তারপর থেকে রয়্যালস খুব একটা ওরা সেরকম প্রোগ্রেস করতে পারেনি। আর 150 রানও হতো না যদি না শেষের দিকে জফরা আর্চার দুটো 6 মারতো। ঠিক 150 করতে পারতো না। এবং ইম্প্যাক্ট প্লেয়ারটাকেও ওই ব্যাটসম্যান হিসেবে ব্যাটার হিসেবে নামটা, যেটা হয়তো পরিকল্পনা ছিল বোলার নামানো। হয়তো বোলার, হ্যাঁ, যেটা হয়তো ওরা একটা স্পিনারও হয়তো নামাতে পারতো। কারণ এই পিচটা যদিও ওখানকার কিউরেটার ক্লেম করেছিল কয়েকদিন আগে যে পিচ থেকে ঝুড়ি ঝুড়ি রান উঠবে, বল খানিকটা হলেও গ্রিপ করছিল। তা বলে এই নয় যে একেবারে রেজিং টার্নার, একেবারেই তা নয়। কারণ রাজস্থান রয়্যালস চেষ্টা করলে 170-80 করতেই পারতো, সেটা ওরা পারেনি করতে। সেই দিক থেকে আমি বলবো যে কেকেআর এর ফাস্ট বোলাররাও কম্পারেটিভলি আজ বেটার বোলিং করেছে। এবং 170-80 যদি রাজস্থান করতে পারতো তাহলে কিন্তু একটা কম্পিটিটিভ ম্যাচ হতো বলে মনে হয়। নিশ্চয়ই নিশ্চয়ই। এবং সেই দিক থেকে যদিও ওদের 150 রান তারা 152 তারা করতে হয়েছে, কিন্তু সেই দিক থেকে কুইন্টন ডিককের ইনিংসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ও একটা দিক, ও কনস্ট্যান্টলি ক্রিজে থাকার ফলে রাজস্থান রয়্যালস বোলাররা কনস্ট্যান্টলি আন্ডার প্রেসার থেকে যায়। ঠিক। ও তো যে স্পিন খুব ভালো খেলে, ও তো সেরকম তো ওর ব্যাপারে শোনা যেত না। কিন্তু এই পিচেও ও যেভাবে ওর লেংথ গুলো পিক আপ করছিল, সেটা খুবই ভালো। এটা সাউথ আফ্রিকার লস যে ওকে হয়তো আর ওকে সামনে বছর হয়তো টি-20 ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকা হয়তো পাবে না। কারণ যা শুনছিলাম যে ও নিজেই খেলতে চায় না সাউথ আফ্রিকার হয়ে। কতখানি সত্যি আমি জানি না, কিন্তু আমি সাউথ আফ্রিকান একজনের সঙ্গে ওই ম্যাচ শেষ হওয়ার পর হোয়াটসঅ্যাপে কথা বলছিলাম। তো তিনি বললেন যে এই আইপিএল এ ডিকক যতই সাকসেস পাক না কেন, সাউথ আফ্রিকার হয়ে নেক্সট ইয়ার টি-20 ওয়ার্ল্ড কাপে খেলার চান্স খুবই কম। তো যাই হোক, সেটা অন্য ব্যাপার। কিন্তু যদি ফাস্ট বোলারদের প্রসঙ্গে ফিরে আসি, বৈভব অরোরা ইন পার্টিকুলার, ও যে বলটা স্যামসনকে আউট করেছে সেটা যথেষ্ট ভালো বল। স্যামসনের ক্ষেত্রে আমরা যেটা জানি যে বলগুলো একটু স্লাইড ভেতরের দিকে আসে, ওর সেগুলো ডিল করতে হলে অসুবিধা হয়। তো বৈভব অরোরাকে আমি আজকে দেখলাম, ও যখন জয়সওয়ালকেও বল করছিল, পিচ টপ ডেলিভারি গুলো কিন্তু ও বেশ ঠিক জায়গায় রেখেছে, যার ফলে জয়সওয়ালের বেশ কয়েকটা ড্রাইভ ও গ্যাপে মারতে পারছিল না। তো যার ফলে জয়সওয়ালের ওপর প্রেসার বিল্ড আপ হয়। এরপর আমি তোমার যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে, তোমার আজকে কেমন লাগলো আবার বরুণ চক্রবর্তীকে নিজের ছন্দে দেখে? হ্যাঁ, বরুণ চক্রবর্তীর জন্য তো এই ধরনের উইকেট আইডিয়াল।
তবুও আমি বলবো এটা এমন কিছু যে ভয়ঙ্কর টার্নিং উইকেট একদমই না, একদমই ছিল না, একদমই ছিল না। তবে ও রিয়ান পরাগকে যে বলটা আউট করেছে, ওটা যে বলটা পিচ হওয়ার পর যে একটু স্লাইড স্ট্রেট হয়ে গেল, ওইখানেই ব্যাটের ভুল জায়গায় লেগে যায় ওটা। হ্যাঁ, সেটা মানে এটা বলাই যায় যে আরেকটু বেটার ব্যাটসম্যান হলেও হয়তো সেই বলটা আউট নাও হতে পারতো, সেটাও বলা যায়। তো সেকেন্ড উইকেটটা যে হাসারাঙ্গাকে আউট করলো, ওটা দেখে মনে হলো খানিকটা বোধহয় টপ স্পিন ছিল বলে। প্লাস রয়্যালস একটা ভুল করেছে, ওদের যেটা উচিত ছিল হেডমায়ারকে একটু আগে নামানো। হেডমায়ার যখন এলো ব্যাট করতে, তখন হাতে বেশি বলও নেই। এক্স্যাক্টলি এই পয়েন্টটাই বলতে যাচ্ছিলাম যে হাসারাঙ্গার চেয়ে তো আমার মনে হয় হেডমায়ার ওর হাতে আরো ভালো হিট আছে। সেখানে যে কেন হেডমায়ারকে আগে পাঠানো হলো না, সেটা ওরাই বলতে পারবে। ঠিক। তুমি কেকেআর নিয়ে আমাদের যে প্রিভিউ শো হয়েছিল, সেখানে তুমি বলেছিলে যে কোনো একটা অনির্দিষ্ট কারণের জন্য, যাই কারণ হোক না কেন, রাসেল এবং সুনীল নারায়ণ এদের দুজনকে কখনো কেকেআর ফার্স্ট ইলেভেনে বাইরে রাখবে না। ঘটনাচক্রে সুনীল নারায়ণের অসুস্থতার কারণে আজকে তাকে বাইরে থাকতে হলো, এবং তুমি যে মঈন আলীকে খেলানোর কথা বলেছিলে, মঈন আলীকে খেলানো হলো এবং তিনি ভালো পারফর্ম করলেন। এক্স্যাক্টলি। তোমাদের দুটো প্রশ্ন, এক হচ্ছে যে কেমন দেখলে মঈন আলীকে, দুই হচ্ছে পরের ম্যাচে যদি সুনীল নারায়ণ খেলার মতো কন্ডিশনে থাকে, তুমি কাকে খেলাবে? হ্যাঁ, যেহেতু পরের ম্যাচটা 31 তারিখে আছে, তো হাতে আর মাত্র 4 দিন সময়, 27, 28, 29, 30। তো assuming Nareen recovers in the coming 4 days, এটা তো একটা ট্রিকি ডিসিশন বটেই। ওই যে প্লেয়ারটা তোমার সার্ভিস দিল ইম্পর্টেন্ট পিরিয়ডে, তাকে তুমি পারফর্ম করা সত্ত্বেও দুম করে বসিয়ে দিলে, সেটা কতটা ঠিক ডিসিশন হবে আমি জানি না। প্লাস এটাও দেখতে হবে যে মঈন আলী হ্যাঁ আজকে রান পায়নি হয়তো ব্যাটে, কিন্তু সেটা রান আউট হয়েছে, এটা আনফরচুনেট। আর একটু সতর্ক হলে হয়তো রান আউটটা হয়তো একটু ক্যাজুয়াল হয়তো হয়ে গেছিল, ঠিক আছে। কিন্তু ও যদি ক্রিজে থেকে যায়, তো ওর হাতে তো কোনো কম হিট নেই। বরঞ্চ নারিনের চেয়ে ও অ্যাজ আ ব্যাটসম্যান ফার মোর অ্যাকমপ্লিশ। নারিন তারু চালায়, সোজা কথা। নারিন তারু চালায়, দাঁড়িয়ে হাতে জোর আছে, ও শট লেগে যায় কয়েকটা, একদম সোজা কথা এইটাই। কিন্তু মঈন আলী সেটা নয়, ও টেস্ট সেঞ্চুরি আছে। হ্যাঁ, টেস্টে ওর ব্যাটিং অ্যাভারেজও 30-এর ওপর। হ্যাঁ, একজন অলরাউন্ডারের পক্ষে তো সেটা খারাপ নয়। অবশ্যই। তো এখন সুনীল নারায়ণ সুস্থ হয়ে গেলে, মানে এই 4 দিনের মধ্যে আশা করা যায় সে সুস্থ হয়ে যাবে। তো সুনীল নারায়ণ সুস্থ হয়ে গেলে তো আমার মনে হয় না কেকেআর তাকে বেঞ্চে তাকে ডাগ আউটে বসিয়ে রাখবে। তো সেক্ষেত্রে স্পেন্সার জনসনকে বসিয়ে দিয়ে যে মঈন আলীকে খেলাবে, এটা অনেকটা ডিপেন্ড করছে ওয়াংখেড়ের পিচ কেমন হয়। আর ওয়াংখেড়েতে যেহেতু এটা টি-20 ম্যাচ, সেখানে তুমি তো নিউজিল্যান্ডের এগেনস্টে টেস্ট ম্যাচে যেরকম হয়েছিল রেজিং টার্নার, সেরকম তো হোপফুলি উইকেট হবে না। তো এটা খুবই আনফরচুনেট হবে যদি নেক্সট ম্যাচে মঈন আলীকে বাদ যেতে হয়, খুবই আনফরচুনেট এটা। এক্স্যাক্টলি, কারণ মঈন আলী এবং বরুণ চক্রবর্তী দুজনের 8 ওভারে আজকে 40 রান, 4টে উইকেট।
ম্যাচটা কিন্তু এখানে ঘুরে গেছে। তো ওখানেই তো একদম ওখানে আমি তোমায় যেটা একটু আগেই বললাম 67 ফর 1 8th ওভার, সেখান থেকে 82 ফর 5 আফটার 11 ওভার্স। ওখানেই তো এক্স্যাক্টলি, খেলা। এর বাইরে ঠিক এই ফেজটার বাইরে আজকে কেকেআর এর পুরো পারফরমেন্সে তোমার আর কি পজিটিভ সাইড মনে হয়? যেটা একটু আগে বললাম, ফাস্ট বোলারদের মানে ফাস্ট বোলারদের পারফরমেন্স। তো আমার মনে হয় এই এই বৈভব অরোরা আর হর্ষিত রানা এরা আজ যেভাবে বোলিং করেছে, তো নেক্সট ম্যাচে যে ওয়াংখেড়েতে খেলা যেহেতু, তো ওখানে তো ওখানে সবুজ উইকেট হবে এর চিন্তাও করা যায় না। এটা আউট অফ অল, আউট অফ কোয়েশ্চেন সেটা। প্লাস মুম্বাই ইন্ডিয়ান্সের তুমি যদি কারেন্ট ব্যাটিং লাইন আপের মানে সিচুয়েশনটা দেখো, ঠিক আছে অন পেপার স্ট্রং, খুবই স্ট্রং। কারণ যেদিন যেদিন রোহিত দাঁড়িয়ে যাবে, রোহিত তো একাই রান করে দিল। যেহেতু একজন দাঁড়িয়ে গেছে সেদিন সে ম্যাচ হ্যাঁ, হার্দিক পান্ডিয়া ফিরে আসবে টিমে, ঠিকই, হার্দিক পান্ডিয়া ফিরে আসবে। সবই মানছি, কিন্তু যেটা আমার মনে হয় যে স্পেন মানে তোমার টিমের মানে তোমার বোলিং অ্যাটাকের প্রধান শক্তি যখন স্পিন, তো তুমি যদি স্পিনের ওপরই বেশি করে কনসেন্ট্রেট করো, তো তাতে তো কোনো ক্ষতি নেই। অবশ্যই, চেন্নাই সুপার কিংস ওই ফেজটায় 2010 2011 প্লাস 2012 অনেকটা যে যে অত ডমিনেট করেছিল, ওয়াই? বিকজ অফ দ্য স্পিন অ্যাটাক। তো স্পেন্সার জনসন, হ্যাঁ ঠিক আছে, লেফট আর্মার অ্যাঙ্গেল ক্রিয়েট করে, হ্যাঁ, প্লাস রোহিত শর্মাকে আগের ম্যাচে খালিল আহমেদ আউট করেছে, সব মানছি, কিন্তু তুমি যদি তিনটে স্পিনার খেলাও, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন অ্যান্ড মঈন আলী, তাহলে আমার মনে হয় এটা খুব একটা খারাপ হবে না। আমি এতদিনে যতটুকু ক্রিকেটটা বুঝি, আমার মনে হয় না খুব খারাপ হবে এতে। এবং সেক্ষেত্রে কোথাও একটা হয়তো ব্যাটিং ডেপথটাও বাড়বে। এক্স্যাক্টলি, লম্বা ব্যাটিং লাইন আপ হবে আরো। অবশ্যই। অঙ্কুশ রঘুবংশী কেমন দেখলে আজকে? অঙ্কুশ রঘুবংশী তো নামলো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে বরুণ চক্রবর্তীর জায়গায়। তো এটা ভালো যে মানে কোনো উল্টো পাল্টা স্ট্রোক খেলেনি, স্টেডি লেগেছে আমার। যদিও স্ট্রাইক রেট এমন 120-এর ওপর স্ট্রাইক রেট, কিন্তু একটা দিক ধরে রেখেছিল না, যাতে নিজের খেলাটা খেলতে পারে। তোমাকে শেষ প্রশ্নটা করবো, আজকের খেলা দেখে কি তোমার মনে হলো, মানে প্রথম ম্যাচে তো যেহেতু কেকেআর হেরেছিল আরসিবির কাছে, আজকের ম্যাচ দেখে কি মনে হলো এটাই সেই টিমটা যারা গত বছর চ্যাম্পিয়ন হয়েছিল, নাকি এখনো তোমার ওদের পারফরমেন্স, কেকেআর পারফরমেন্স দেখে মনে হলো উন্নতির প্রচুর জায়গা রয়েছে? তো উন্নতি বলতে এখন এখন এইটা ডিপেন্ড করছে যে নেক্সট ম্যাচে কেমন করে মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচে। প্লাস যেটা ওদের মেন পরীক্ষা, যেটা সেটা আমার মনে হয় সানরাইজার্স হায়দ্রাবাদ। ওরকম এক্সপ্লোসিভ আর লাইন আপ আসে বলে তো আমার মনে হয় না, পরপর পুরো একদম একদম। ঈশান কিষান ফর্মে থাকুক না থাকুক সেটা ম্যাটারই করে না, কারণ আর যারা আছে ইনক্লুডিং নীতিশ কুমার রেড্ডি, হ্যাঁ, তো ওকে বোধহয় আগের ম্যাচে লাগেনি খুব একটা, লাগেনি তো ও তো কেপেবল যথেষ্ট। তো ওদের তো কেকেআরের যা মনে হয় আমার, ওদের আসল পরীক্ষা আগেনস্ট সানরাইজার্স ছাড়া আমার। তুমি বলতে চাইছো যে মুম্বাই ম্যাচ নয়, কেকেআর 2024-এ কেকেআর এর মতো খেলছে কিনা সেটা বোঝা যাবে সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচে। মুম্বাইটাও ইম্পর্টেন্ট, কারণ যেহেতু ওখানে মুম্বাইতে খেলা, মুম্বাইটা ইম্পর্টেন্ট। একেবারে যে কেউ দাঁড়িয়ে গেলে কিন্তু মানে সেটা রোহিত হতে পারে, হার্দিক পান্ডিয়া পরপর আছে আগের ম্যাচ। হ্যাঁ, তো এটাও নিশ্চয়ই ডেফিনেটলি ইম্পর্টেন্ট। তবে এই ম্যাচ যদি ইডেনে হতো, আমি কেকেআরকে এগিয়ে রাখতাম। আচ্ছা,
বুঝলাম। অর্থাৎ তুমি বলছো যে কেকেআর এর যেহেতু কোনটা কথা যেটা সেটা হচ্ছে যেহেতু কেকেআর এর বোলিং এর স্পিনটা মূল শক্তি, স্পিনের উপর বেশি কনসেন্ট্রেট করা উচিত এবং তাতে করে হয়তো তাদের ব্যাটিং ডেপথটাও বাড়বে অটোমেটিক্যালি। এক্স্যাক্টলি। অনেক ধন্যবাদ শাহরুখ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করি খুব তাড়াতাড়ি তোমাকে অন্য কোনো অনুষ্ঠান পাবো। অনেক ধন্যবাদ।